আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, রিয়াদ সায়েন্স একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। এবং যারা আমার এই ভিডিও দেখছেন সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা। আজকের একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টা হচ্ছে বজ্রপাত কেন হয়। বজ্রপাত কেন হয় সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। আলোচনার পূর্বে আমরা বজ্রপাত সম্পর্কে আমরা সকলে অবগত আছি এবং সকলে আমরা বজ্রপাত সচক্ষে দেখেছি। আসলে বজ্রপাত কেন হয় এটার আসল কারণ আমরা এই যে চিত্রের মধ্যে দেখতেছি, এগুলো হচ্ছে মেঘ। অর্থাৎ আমরা জানি ঊর্ধ্ব আকাশে অর্থাৎ আকাশে মেঘ বেশি বেড়ায়, মেঘ রাশিগুলো বেশি বেড়ায়। আর পৃথিবী পৃষ্ঠ থেকে বিভিন্ন জলাশয়, পুকুর, নদী, খাল-বিল এগুলো থেকে পানি বাষ্প আকারে আকাশের দিকে চলে যায়। অর্থাৎ জলীয় বাষ্প বা জলকণা এবং উপরে বেশি বেড়ায় মেঘ। এই জলীয় বাষ্প আর মেঘ তাদের মাঝে সংঘর্ষ হয়। জলীয় বাষ্প এবং মেঘ তাদের মাঝে সংঘর্ষ হয়। জলীয় বাষ্প আর মেঘের মাঝে সংঘর্ষের কারণে এখানে চার্জের সৃষ্টি হয়, অর্থাৎ আধানের সৃষ্টি হয়। তাহলে জলীয় বাষ্প এবং মেঘের মাধ্যমে সংঘর্ষের ফলে যে আধান সৃষ্টি হয় সেটা হচ্ছে ঋণাত্মক আধান, অর্থাৎ নেগেটিভ আধানের সৃষ্টি হয়। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে আকাশে যখন মেঘ ঘুরে বেড়ায় অর্থাৎ ভেসে বেড়ায় আর জলকণা বা জলীয় বাষ্প এই মেঘের সাথে সংঘর্ষ ঘটে। মেঘের সাথে সংঘর্ষ হওয়ার পরে প্রচুর পরিমাণে ঋণাত্মক আধানের সৃষ্টি হয়। অর্থাৎ স্থির বৈদ্যুতিক চার্জ এখানে সম্পূর্ণ হয়। এখানে ঋণাত্মক চার্জ ভারী হয় এই মেঘের দলের মাঝে নিচের দিকে ঋণাত্মক চার্জগুলো অবস্থান করে এবং হালকা অপেক্ষাকৃত কম ভর সম্পূর্ণ ধনাত্মক আধানগুলা মেঘের উপরের দিকে বেশি থাকে, মেঘের উপরের দিকে চলে যায়। এখন যে কথা সেটা হচ্ছে যে আকাশে যে মেঘগুলা উড়ে বেড়ায় অর্থাৎ বেশি বেড়ায়, সেই মেঘের সাথে জলীয় বাষ্প সংঘর্ষ ঘটে। তাহলে জলীয় বাষ্প প্লাস হচ্ছে মেঘ, তাদের মধ্যে সংঘর্ষ ঘটে ঋণাত্মক আধান সৃষ্টি হয়, ঋণাত্মক আধান তৈরি হয়। প্রচুর পরিমাণে ঋণাত্মক আধান তৈরি হয়। এখন ভূমিতে ধনাত্মক আধান সৃষ্টি হয় এবং মেঘের ভিতর প্রচুর পরিমাণে ঋণাত্মক আধান সৃষ্টি হওয়ার কারণে এখানে ভোল্টেজ অত্যধিক পরিমাণ থাকে, অর্থাৎ প্রচুর ভোল্টেজ থাকে। এই উচ্চ ভোল্টেজের কারণে এই পৃথিবী এবং মেঘ, অর্থাৎ পৃথিবী পৃষ্ঠ এবং মেঘের মধ্যবর্তী যে অঞ্চল সেখানে আমরা জানি বায়ু থাকে, তখন এখানে উচ্চ ভোল্টেজের কারণে এখানে এই বায়ু আয়নিত হয়ে যায়, অর্থাৎ বায়ুর ভিতর দিয়ে বিদ্যুৎ চলাচল শুরু হয়ে যায়। যদিও আমরা জানি বায়ুর ভিতর দিয়ে বিদ্যুৎ চলাচল করতে পারে না, কিন্তু এখানে উচ্চ ভোল্টেজের কারণে বায়ুর ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়। তাহলে কি হয়? এখানে ঋণাত্মক আধান আর ভূমিতে ধনাত্মক আধান সৃষ্টি হওয়ার কারণে এখানে একটা বায়ু আয়নিত হয়ে যায়, অর্থাৎ
বায়ুর ভিতর দিয়ে তড়িৎ চলাচল শুরু করে, অর্থাৎ বায়ুর ভিতর দিয়ে কী করে, চার্জ, বিদ্যুৎ প্রবাহ হয়। অর্থাৎ এই অঞ্চল জুড়ে যে বায়ুটা রয়েছে সেই বায়ুর ভিতর দিয়ে কী করে, বিদ্যুৎ প্রবাহিত হয়, তড়িৎ প্রবাহিত হয়। তখন এই অঞ্চল দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হয় তখন এই অঞ্চলের বাতাস আয়নিত হয়ে যায়, অর্থাৎ এই অঞ্চলের বাতাসটা কি চার্জিত হয়ে যায়। তো মূলত এই ঘটনাটাকে আমরা কি বলি, বজ্রপাত। তাহলে এই ঘটনাকে আমরা কি বলি, বজ্রপাত বলে থাকি। তাহলে বজ্রপাত কেন হয়? মেঘ এবং জলীয় বাষ্প তাদের সংঘর্ষের কারণে প্রচুর পরিমাণে ঋণাত্মক আদানের সৃষ্টি হয়। মেঘের ভিতর কি প্রচুর পরিমাণে ঋণাত্মক আদানের সৃষ্টি হয় এবং ভূমিতে ধনাত্মক আদানের সৃষ্টি হয়। মেঘের ভিতরে প্রচুর পরিমাণে ঋণাত্মক আদান সৃষ্টি হওয়ার কারণে এখানে উচ্চ ভোল্টেজ সৃষ্টি হয়, অর্থাৎ ভোল্টেজ, উচ্চ ভোল্টেজ থাকে। উচ্চ ভোল্টেজের কারণে এই মেঘ এবং ভূমির মধ্যবর্তী বায়ু আয়নিত হয়ে যায় উচ্চ ভোল্টেজের কারণে। তখন এই বায়ুর ভিতর দিয়ে কি করে, বিদ্যুৎ প্রবাহিত করে, অর্থাৎ ধনাত্মক চার্জগুলো এই ঋণাত্মক চার্জের দিকে এবং ঋণাত্মকগুলো কি ধনাত্মক চার্জের দিকে, অর্থাৎ ধনাত্মক থেকে ঋণাত্মকের দিকে কি হয়, বিদ্যুৎ প্রবাহিত হয়। আমরা জানি ধনাত্মক চার্জ থেকে ঋণাত্মক চার্জের দিকে কিন্তু কি হয়, বিদ্যুৎ প্রবাহিত হয়। যে জিনিস আমরা এখানে দেখতেছি, ভূমি থেকে বিদ্যুৎ কি করছে, মেঘের দিকে প্রবাহিত হচ্ছে, অর্থাৎ এই বায়ু দিয়ে কি বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, যেহেতু এই বায়ুটা আয়নিত অবস্থায় থাকে। এখন কথা হচ্ছে, এই বায়ুর মধ্যবর্তী অবস্থানে যদি কেউ থাকে তাহলে তার ভিতর দিয়েও কী করবে, বিদ্যুৎ প্রবাহিত। যদি এখানে একজন মানুষ থাকতো তো এই যে আয়নিত বায়ুটা যদি এই মানুষের উপর দিয়ে প্রবাহিত হতো তখন কিন্তু এই মানুষও কি হইতো, আয়নিত হয়ে যেত এবং এই মানুষের ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত এবং মানুষ তড়িৎগ্রস্ত হইতো, অর্থাৎ বিদ্যুৎগ্রস্ত হয়ে সে কী করতো, মারা যেত। তো এইভাবেই কিন্তু বজ্রপাতে মানুষ মারা যায়। আমরা যে বিষয়টা বুঝতে পারলাম সেটা হচ্ছে, মেঘে উচ্চ ভোল্টেজের কারণে বায়ুর ভিতর দিয়ে কী করে, তড়িৎ প্রবাহিত হয় এবং তখন এখানে বজ্রপাতের সৃষ্টি হয়। তখন একটা আলোর ঝিলিক আমরা দেখতে পাই, সেটাই বজ্রপাতের চিহ্ন হিসাবে আমরা বুঝতে পারি এবং এখানে শব্দ উৎপন্ন হয়। এই ক্ষেত্রে এই অঞ্চলে যদি কোনো ব্যক্তি বা যে কোনো কিছু, তাদের মধ্যবর্তী যে কোনো কিছু, এই পৃথিবী আর এই মেঘ, এই দুইটার যে অঞ্চল জুড়ে যে বায়ুটা আয়নিত হয়, এই বায়ুর মধ্যবর্তী অবস্থানে যে কোনো কিছু থাকলে সেটা কী হবে, এই বজ্রপাত দ্বারা সে ক্ষতিগ্রস্ত হবে, অর্থাৎ বজ্রপাতের শিকার হবে। এই এতটুকুর মাঝখানে যে কোনো কিছু, গাছপালা বা ঘরবাড়ি যাই থাকুক, সকল কিছু কিন্তু এই বজ্রপাত দ্বারা সে আঘাতপ্রাপ্ত হবে, অর্থাৎ বজ্রপাতের শিকার হবে। তো এখন কথা হচ্ছে, এখন আমরা বুঝতে পারলাম আসলে বজ্রপাত কেন সৃষ্টি হচ্ছে আর বজ্রপাত এর কারণে কখন মানুষ মৃত্যুবরণ করে। অর্থাৎ যদি যে অঞ্চলের বায়ু আয়নিত হয় সেই অঞ্চলে যদি কোনো ব্যক্তি থাকে তখন এই ব্যক্তির উপর দিয়ে কী করে, শরীরের ভিতর দিয়ে কি বিদ্যুৎ প্রবাহিত হয় এবং ব্যক্তিটা কি মারা যায়। তাহলে এভাবে বজ্রপাত সৃষ্টি হয় এবং বজ্রপাতে এইভাবে আমাদের বিভিন্ন ক্ষতি হয়ে থাকে। এখন যে কথা সেটা হচ্ছে, আমাদের কিছু এই সময় আমাদের কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। যখন বজ্রপাত সৃষ্টি হয় তখন আমাদের কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। সতর্কতা কি? যেমন খালি পায়ে বাহিরে যাওয়া যাবে না। বজ্রপাতের সময় যদি আমরা খালি পায়ে বাইরে চলাফেরা করি তাহলে কিন্তু আমাদের একটা রিস্ক থাকে। যেমন আমরা জানি এই যে পজিটিভ থেকে কি করে, নেগেটিভের দিকে কিন্তু বিদ্যুৎ প্রবাহিত হয়। পজিটিভ থেকে নেগেটিভ কী করে, বিদ্যুৎ প্রবাহিত হয়, এই জিনিসটা আমরা জানি প্রবাহিত হয়। তাহলে এখানে পজিটিভ দেখছিলাম আমরা ভূমি, আর এখানে নেগেটিভ দেখছিলাম আমরা কি, মেঘ। তো এখন ভূমি থেকে মেঘে যখন বিদ্যুৎ প্রবাহিত হয়, এই মধ্যবর্তী স্থানে যে কোনো কিছু তার সে কি বিদ্যুৎ দ্বারা আয়নিত হয়ে যাবে। এখন কথা হচ্ছে, যে সকল বস্তুর ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় না সে সকল বস্তু দিয়ে তো বিদ্যুৎ প্রবাহিত হবে না। আর যে সকল বস্তুর ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় সকল বস্তু দিয়ে অবশ্যই বিদ্যুৎ কী হবে, প্রবাহিত হবে। এখন এখানে যদি একটা কাঠের টুকরাও রাখা হয়
যেহেতু এটা উচ্চ ভোল্টেজ, তাহলে এই কাঠের টুকরাটা কি পুড়ে যেতে পারে, অর্থাৎ গাছ থাকলে গাছও পুড়ে যেতে পারে, মানে এরকম হয়। কারণ আমরা জানি বজ্রপাতের সময় তাপমাত্রা উৎপন্ন হয়, বজ্রপাতের সময় তাপমাত্রা থাকে 2700 ডিগ্রি সেলসিয়াস, 2700 ডিগ্রি সেলসিয়াস, অনেক তাপমাত্রা। এই তাপমাত্রার ভিতরে আসলে অনেক কিছু পুড়ে যেতে পারে, অনেক ক্ষতি হতে পারে এত তাপমাত্রা। তাহলে এখন বিদ্যুৎ প্রবাহিত হয় পজিটিভ থেকে নেগেটিভ দিকে। এখন পজিটিভ এবং নেগেটিভের মধ্যবর্তী স্থানে যদি কোনো কিছু থাকে তাহলে সেটা কী হবে, তড়িৎগ্রস্ত, অর্থাৎ বিদ্যুৎগ্রস্ত হবে, তার ভিতর দিয়ে কী হবে, বিদ্যুৎ প্রবাহিত হবে। এখন এখানে মানুষ হলে মানুষ মারা যাবে। এখন কথা হচ্ছে একজন মানুষ যখন এই দিক থেকে কী করে, এই বরাবর যখন বিদ্যুৎ প্রবাহিত হতে থাকে, এখানে একজন যদি মানুষ থাকে এবং মানুষের পায়ে যদি জুতা পরা থাকে, মানে রাবারের জুতা এসব যদি পরিধান করা থাকে, তাহলে কিন্তু এই মানুষের ভিতর দিয়ে তড়িৎ সহজে প্রবাহিত হবে না। কারণ আমরা জানি এই রাবারের জুতা হচ্ছে বিদ্যুৎ অপরিবাহী, তার ভিতর দিয়ে কী করবে না, বিদ্যুৎ প্রবাহিত হবে না, অর্থাৎ এই লোকটা ক্ষতি হওয়ার সম্ভাবনা কম থাকবে। আর যদি কালি পায়ে থাকে তো সরাসরি সে মাটির সাথে তার স্পর্শ আসে, তো যার জন্য তার ভিতর দিয়ে সহজে কী করবে, বিদ্যুৎ প্রবাহিত করবে, লোকটা মারা যেতে পারে। এই জন্য খালি পায়ে ওই সময় বাইরে যাওয়া যাবে না, যাতে ওই সময় আমরা যাতে খালি পায়ে বাইরে চলাফেরা না করি সে বিষয়ে একটু খেয়াল রাখতে হবে। আর খালি মাঠ বা উঁচু গাছের নিচে আশ্রয় নেওয়া যাবে না। তারপর হচ্ছে টিন শিট ঘরে সতর্ক অবস্থান করতে হবে। টিন শিট ঘরেও কিন্তু একটা রিস্ক থেকে যায়, কারণ আমরা জানি টিন হচ্ছে বিদ্যুৎ পরিবাহী, টিনের ভিতর দিয়ে কিন্তু বিদ্যুৎ প্রবাহিত হতে পারে। যদি টিনের উপর বজ্রপাত হয় তাহলে এই টিন কী হবে, বিদ্যুৎ মানে তড়িৎগ্রস্ত হয়ে যাবে, ওর টিনের ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে, যার জন্য আমরা যদি ওই টিনের সাথে স্পর্শ অবস্থায় থাকি তাহলে আমাদেরও ক্ষতি হবে, আমরা মারা যেতে পারি এবং আরও ক্ষতি হতে পারে। তো এই জন্য ওই সময় টিন শিট ঘরে অবস্থানকালে আমরা যেন এই টিন অথবা ঘরের বিভিন্ন যে সকল আসবাবপত্র রয়েছে, মানে যেগুলোর ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়, ওই সব জিনিসপত্রের সাথে স্পর্শ করে না থাকি। তারপরে ঘরের ভিতরে ফ্রিজ, মোবাইল অর্থাৎ ইলেকট্রনিক যে ডিভাইসগুলো রয়েছে সেগুলো বিদ্যুতের সাথে যাতে সংযোগ না থাকে, যেমন চার্জার, এগুলো সবগুলো খুলে রাখা দরকার, তখন এগুলো ব্যবহার করা যাবে না। তাহলে একটা যদি বজ্রপাতের সময় এগুলা বিপদের কারণ হতে পারে। তারপরে বৈদ্যুতিক খুঁটির নিচে অবস্থান করা যাবে না, বৈদ্যুতিক খুঁটির নিচে অবস্থান করা যাবে না। এই সকল কারণগুলা যদি, এই সকল বিষয়গুলো যদি আমরা একটু সতর্ক হয়ে থাকি তাহলে বজ্রপাতের হাত থেকে হয়তো আমরা অনেকটাই বাঁচতে পারবো, কিংবা সতর্ক থাকলে হয়তো বিপদের সম্মুখীন নাও হতে পারে। তাই বর্তমান যে বজ্রপাতে আমরা প্রায় যে শুনে থাকি অনেক লোক মারা গেছে, প্রতিনিয়ত মানুষ মরছে এই বজ্রপাতের কারণে। তাই বজ্রপাতের সময় আমাদের সতর্কতার সাথে চলাফেরা করতে হবে এবং সতর্কগুলো অবলম্বন করতে হবে। এবং আমরা আসলে বজ্রপাত কেন সৃষ্টি হয় এই বিষয়টা আমরা জানলাম। আকাশে যখন প্রচুর ঘন মেঘ থাকে এবং জলীয় বাষ্প তখন ওই মেঘের সাথে কী করে, সংঘর্ষ করে ঋণাত্মক আদান তৈরি করে, তখন মেঘের ঋণাত্মক আদান আর ভূমির ধনাত্মক আদানের মধ্যে কি চার্জ প্রবাহিত হওয়ার কারণে বিদ্যুৎ প্রবাহিত হয়, চার্জের চলাচলের মাধ্যমে কি বিদ্যুৎ প্রবাহিত হয়। তখন বায়ুর যে এলাকার বায়ু যে বিদ্যুৎ প্রবাহিত হয় সেই বায়ুটা কী হয়, আয়নিত হয়ে যায়, এবং এই আয়নিত অঞ্চলে যদি কেউ থাকে তাহলে সে কি বজ্রপাতের শিকার হয়। এই বিষয়টা আমরা শিখলাম। তাহলে বজ্রপাত কেন হয় আর বজ্রপাতের সময় আমাদের কিছু সতর্কতা অবলম্বন করতে হবে, এই বিষয়গুলো আমরা জানতে পারলাম। যাই হোক, আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে। আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ, এবং যারা ওই ভিডিওটা দেখেছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের মতো আমি ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।